রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছেন মাসুম, আমার সাথে রয়েছেন জিলানি, যিনি আসলে আমরা পরিচয় করে দিইনি কখনো এভাবে, কারণ সবসময় পেছনে থেকে যে মানুষটি কাজ করেন, আমরা বিশেষ করে যারা আপনারা আমাদের আউটডোর শোগুলো শোনেন, তারা হয়তো কখনো শুনে থাকবেন নামটা, এবং আজকেও অক্লান্ত পরিশ্রম করেছেন এতক্ষণ পর্যন্ত, সকাল থেকেই। এখন আমাদের সাথে রয়েছেন, স্টুডিওতে আছেন আমাদের আজকের অতিথিরা, এবং সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনাদের সাথে সুর মিলিয়ে একসাথে বলতে চাই, ভূত এফএমের ৫ম জন্মবার্ষিকীতে অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য, ভূত এফএমের জন্য, আমার নিজের জন্য, সবার জন্য, মাসুমের জন্য, জিলানির জন্য, এবং চিন্টু ভাইয়ের জন্য। চিন্টু ভাই বাইরে আছেন এখন, যিনি আপনারা শুরুতেই যার সাউন্ডটা শোনেন, যিনি এর আগেও যখন শুনেছেন ভূত এফএমের শুরুতেই যে সাউন্ডটা বাজে এবং যে ইন্ট্রোটা বাজে আর কি, আইডিটা বাজে, সেই আইডিটা যিনি তৈরি করেছেন, এবং বিভিন্ন মিউজিকে সবসময় আমাদের যে হেল্প করেন, এবং সেই সাথে মাসুম তো আছেই। তো আমরা 5টা বছর কাটালাম, এবং 5টা বছর কাটাতে পেরেছি শুধুমাত্র আপনাদের কারণেই, কারণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সবসময়ই আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এবং এখনও যেমন আছেন, ভবিষ্যতেও আশা করছি তেমনই থাকবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে ইনফ্যাক্ট 13 তারিখ ছিল হচ্ছে ভূত এফএমের জন্মদিন, আমরা আজকে সেলিব্রেট করলাম সেটা, যেহেতু আপনারা আজকে সবাই জয়েন করবেন, সুতরাং আমরা মানে আগে সেলিব্রেট করে পরে বাসি ছবি না দিয়ে আজকের যারা অতিথি আছেন তাদেরকে নিয়ে এবং আমাদের আজকের অফিসের সবাইকে নিয়ে আমরা আজকে সেলিব্রেট করলাম বার্থডেটা। এবং আমরা যখন পোস্টটা দিয়েছিলাম তখন দেখেছিলাম সেই পোস্টে অনেকেই অনেক কিছু লিখেছেন। আমি দেখেছি যে অনেকেই এরকম লিখেছেন যে আগে খুবই ভালো লাগতো, আবার অনেকে লিখেছেন যে এখন আরও বেশি ভালো লাগে। দুরকমই আছে, আপনারা ফেসবুকে গেলেই সেগুলো পেয়ে যাবেন। অনেকে লিখেছেন যে আসলে চাইলেও রং চং দিয়ে ঘটনা বলা সম্ভব হয় না, কারণ আমরা মানে কি বলবো, যে আমাদের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো বাজারে যে সমস্ত বইগুলো কিনতে পাওয়া যায়, ভূত এফএমের বই বাদে সেই সমস্ত বইয়ে পাওয়া যায় না। এগুলো কারো মস্তিষ্ক প্রসূত ঘটনা না, মাথা থেকে উর্বর মাথা থেকে বের হওয়া কোনো ঘটনা না। এইগুলো ঘটনা যারা শেয়ার করেন তারা এখানে এসে শেয়ার করেন, এবং তারা তাদের জীবনে বা তাদের পরিচিত মানুষের জীবনে ঘটে বলেই সেগুলো শেয়ার করেন। আপনি একবার চিন্তা করে দেখেছেন যে প্রায় 350 মতো আমরা যদি ধরি যে আমাদের এপিসোড হয়েছে, সেই এপিসোডের আপনারা যদি কোনো কিছু বিশ্বাস না করেন, মানে এতজন মানুষ, তাদের মধ্যে একজনের ঘটনাও যদি আপনারা বিশ্বাস করে থাকেন, তাহলে বুঝতে পারছেন যে কত ভয়াবহ হতে পারে সেই ব্যাপারটা। এবং আমি আশা করছি যে আপনারা সবসময় যেমন আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, এবং অনেক 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 ভালোবাসা আপনাদের জন্য। আপনাদেরকে ভালোবাসা জানানোর সময় আমি ভাষা হারিয়ে ফেলি সবসময়, কারণ আপনারা আপন মানুষ। আমি প্রতিদিন যেরকম আমার কাছের মানুষগুলোকে, আমার পরিবারের মানুষগুলোকে, বন্ধু বান্ধবদের বলতে হয় না যেভাবে যে আপনাদের অনেক ভালোবাসি, ঠিক সেভাবে আপনাদেরও বলতে হয় না যে আপনাদের অনেক ভালোবাসি। কিন্তু এইটা বলতে পারি যে আপনারাই ভূত এফএম, আপনারা আছেন বলেই ভূত এফএম 5টা বছর পার করতে পেরেছে, এবং আপনারাই ভূত এফএম কারো সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, এবং আপনারাই ভূত এফএমের প্রাণ। আপনারা না থাকলে, মানে হয় না যে আপনারা যদি না শোনেন তাহলে এমন কখনোই হবে না যে আপনারা শুনছেন না কিন্তু ভূত এফএম চলছেই। সো এই বলার ছিল, আরও কথা হবে আপনাদের SMS এর সূত্র ধরে। আমি জানি যে অনেকেই SMS দিয়ে আজকে, হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি উইশ করছেন। আসিফ আমাদের বলেছেন হ্যাপি বার্থডে আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে লিখেছেন FM মুশফিকুর হ্যাপি বার্থডে ভূত এফএম। এছাড়াও দেখতে পাচ্ছি যে অর্ণব দিনাজপুর থেকে লিখেছেন হ্যাপি বার্থডে ভূত এফএম। আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের এখানে SMS করেছেন, এবং তারাও আমাদের শুভকামনা জানিয়েছেন। আমাদেরকে ভূত এফএমের আরও অনেকেই নাম লিখছেন না কিন্তু উইশ করে যাচ্ছেন। শারিয়ার রহমান লিখেছেন হ্যাপি বার্থডে ভূত এফএম। আমাদের এখানে লিখেছেন ইমন এবং আনিশা হ্যাপি বার্থডে ভূত এফএম। সুমাইয়া লিখেছেন, এবং কবির আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে SMS করেছেন। তানভীর SMS করেছেন, মুকিদ SMS করেছেন, নসিব SMS করেছেন, তুহিন SMS করেছেন, অ্যাডভোকেট জাকারিয়া সহ আরও অনেকে। এবং আমি একটা জিনিস বলতে চাই যে আমার কাছে এখনও মনে হয় যে এই তো রমজান মাস ছিল, তখন আমার মনে আছে 13 তারিখ 2010 সালের 13 আগস্ট, এবং সেদিন ছিল হচ্ছে রোজার সময়। আমরা রমজানের মধ্যে শুরু করেছিলাম, এবং আপনাদের সাথে নিয়ে তখন জানি না যে কতদূর যাবে, কি হবে না হবে মনে হয়, কিন্তু মনে হয় যে এই সেদিন, এবং ঘটনাগুলো কোত্থেকে আসবে, আপনারা আসলেও কিভাবে নিবেন, ঘটনাগুলো শুনবেন কিনা, একটাই বিশ্বাস ছিল যে যেহেতু আপনারা
আমরা আমাদের মানে কি বলবো বেড টাইম স্টোরির মতন ভূত এফএম মানে ঘটনা শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়তাম। ভয়ের আমরা বাঙালিরা অনেক সাহসী জাতি, হয়তো পৃথিবীর সব জায়গাতেই আছে, কিন্তু বাঙালির ঘুমানোর আগে ভূতের ঘটনা শুনে নাই এরকম খুব কমই আছে যে জীবনে একটি বার হলেও কিন্তু এটা করেছেন। সো আমরা মনে করছিলাম যে সেটাই আমাদের মানে প্রথম ছিল যে, আর আমরা মনে করেছিলাম যে এত মানুষের কাছে এত ঘটনা রয়েছে, নিশ্চয়ই ঘটনার কমতি হবে না। সত্যিই তাই। এবং আপনি চিন্তা করেন যে শুধুমাত্র ঘটনা বলতে বা ঘটনা পাঠিয়েছেন কত মানুষ এখন পর্যন্ত ভূত এফএমে, এবং এই ঘটনা শেষ হওয়ার না। কারণ আপনি চিন্তা করেন যে আমাদের মানুষ যদি ধরি 16 কোটি, যদি আমি ধরি 16 কোটি মানুষের মধ্যে আমি যদি ধরি যে ঘটনা বলতে পারেন এরকম মানুষ যদি 1 কোটিও থাকে, তাহলে বুঝতে পারছেন যে 1 কোটি মানুষের যদি 3টি করে ঘটনা থাকে তাহলে 3 কোটি ঘটনা। আমরা আরো অনেক দিন সামনে আর অনেক দূর এগিয়ে যেতে চাই, আশা করছি যে আমরা এগিয়ে যেতে পারবো। শুরুতে জানিয়ে দিই, শুরু করছি, অনেক কথা বললাম এবং শুরু করছি আজকের ভূত এফএম। এবং আমরা একটু বলতে চাই আপনাদেরকে শুরুতেই যে আমাদের SMS করতে হলে আপনাদের কি করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে কি আপনারা টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদের যদি আপনারা ঘটনা পাঠাতে চান, তাহলে ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনারা ঘটনাটা চান যে আমরা পড়ে শোনাই। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠাতেই পারেন। আমাদের ফেসবুকে যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো একটু জেনে রাখুন, www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। 13 তারিখ চলে গেছে, বাসি বার্থডে, কিন্তু তারপরেও আশা করছি যে এখন অবশ্য আরও একটা দিন, আমরা এখন 15 আগস্টের হয়ে গেছে অলরেডি। সুতরাং আমরা বার্থডের কথা না বলে এখন ঘটনায় চলে যাই। এবং আজকে জাতীয় শোক দিবস আমরা জানি, সো আমরা এখন ঘটনায় চলে যাব। এবং আমরা শুরুতেই আমাদের যে অতিথিরা আছেন তাদের ঘটনা দিয়ে আজকে শুরু করতে চাই। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আমি মীর সাজ্জু, নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর থেকে এসেছি। আপনার ঘটনা শুনি আমরা। জি রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ। এটা হচ্ছে রাসেল ভাই আপনার নানাকে নিয়ে লেখা। 1985 এর কথা, আমার নানাকে নিয়ে। রাসেল ভাই, আমার নানা এখন মৃত। ওনার নাম ছিল হাজি আলেকচান ব্যাপারী। তো রাসেল ভাই, নানার সস্তাপুরে নানা কিন্তু কথা বলতেছে না, এবং লাস্ট 7 days তার সেই স্পিচলেস ছিল টোটালি, সে প্যারালাইজডের মতো কোনো কথা বলে নাই। তো এই সময় রাসেল ভাই ফকিরটা বললো কি যে একটা লাঠি নিয়ে, ওর কিচ্ছু হয় নাই, ও টোটালি সুস্থ, ওরে পিঠে সোজা কর। তো পরে বলতেছে যে নানু বলতেছে না, সে অসুস্থ মানুষ, মানে ওরকম কারো সাহস ছিল না তাকে আঘাত করার। তো বলতেছে আমি বলতে একটা লাঠি নিয়ে ওরে পিঠে মানে দাঁড়া করা, ওর কিচ্ছু হয় না, ও টোটালি সুস্থ। তো রাসেল ভাই এরকম করলো। তারপর মোটামুটি সবাই ধরাধরি করে তাকে শোয়া অবস্থা থেকে বসানোর পর ফকির বলল যে তুই আমাকে কোলে নিয়ে আমাকে মসজিদের সামনে নিয়ে যা। আচ্ছা। তো রাসেল ভাই, এটা বলে রাখা ভালো যে নানার বাসার পাশেই একটা মসজিদ ছিল, ওইটা নানারই করা। তো একদম বাসার পাশাপাশি, মানে ওয়ালের এই পার আর ওই পার আর কি। তো রাসেল ভাই নানা তাকে কোলে নিয়ে মসজিদে নিয়ে গেল আর কি। মসজিদের সামনে নিয়ে যাওয়ার পর নানাকে বললো যে তুমি আজকে তওবা করো যে তুমি সবসময় মানুষের সুখে দুঃখে থাকবা, এবং তোমার লাইফে অনেক ফল্ট ছিল যেগুলো হয়তো বা তুমি জানো না, তো এইগুলো আমি বলতেও চাই না, বাট আজকে থেকে বলো খুব অনেস্টভাবে তুমি চলাফেরা করবা। এবং তোমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তুমি ফতুল্লা গরুহাটে যাবা, গরুহাটে গিয়ে একদমে একটা গরু কিনবা, এবং সবচেয়ে বড় গরু হতে হবে ওটা, ইসের মধ্যে, হাটের মধ্যে। কোনো দামাদামি করতে পারবে না, যা চায় তাই দিয়ে তুমি গরুটা নিয়ে আসবা, এবং খিচুড়ি রান্না করো বা ভাত রান্না করো, যাই রান্না করো কিনা, ওই গরুর মাংস দিয়ে সবাইকে খাওয়াবা। তবে যাদের খাওয়া তাদের মধ্যে কেউ তোমার আত্মীয় বা কেউ তোমাদের ঘরের মেম্বার হতে পারবে না আর কি, তোমাদের ফ্যামিলির কেউ হতে পারবে না, বা তোমার আত্মীয় স্বজন কেউ হতে পারবে না, টোটালি যারা একদম দরিদ্র বা হয়তো দরিদ্র তাদের খাওয়াই দিবা। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি রাসেল ভাই পরের দিন বলে ফকিরটা চলে যায় আর কি। তো রাসেল ভাই চলে যাওয়ার পর মোটামুটি নানা সুস্থ, তখন আর ওই দিকে আর কেউ কারো লক্ষ্য ছিল না যে ফকিরটা কোথায় গেল বা কি করলো, সবাই নানাকে নিয়ে মাতামাতি আর কি। তো এর মধ্যে ফকিরটা চলে যায় যেভাবেই হোক। তো নানা বাসায় এসে পড়ে। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে আমার নানার বিজনেসটা ছিল এটা যে আপনার নদী পারাপারের হওয়ার সময় যে আর কি রাসেল ভাই একটা ট্যাক্স দিতে হয় আর কি, যেটা গভর্নমেন্টকে।
তো ট্যাক্স দিতে এটা এভাবে হয় রাসেল ভাই যে আপনার 99 বছরের জন্য ডাক নিয়ে আসতে হয়, লিজ নিয়ে আনতে হয় গভর্নমেন্ট থেকে। তো তখন 99 বছরের জন্য লিজ নিয়ে আনতে হয়, তারপর 99 বছর সে খাবে, তারপর 99 বছর পর গভর্নমেন্ট তার এটা সিজ করে নিয়ে যাবে। তো আর আরেকটা ছিল রাসেল ভাই গরুর হাট, ফতুল্লা গরুর হাট যেটা। তো রাসেল ভাই সে একটানা 35 বছর পর্যন্ত গরুর হাট ডাকছে আর কি। তো তখন রাসেল ভাই তার এটা ছিল লাস্ট তার গরুর হাট ডাকা ছিল 31 নম্বর গরুর হাট, এবং রাসেল ভাই সে একা যেত এবং একাই হাট ডেকে একা নিয়ে আসতো। তো এই সময় রাসেল ভাই মোটামুটি তার এই ঘটনাটার পরে 1 মাস পর তো রাসেল ভাই তার হাট ডাকার টাইম আসছে, প্রায় কোরবানির সময়। তো হাট ডাকার টাইম আসছে, তো সে মানে ঢাকায় যখন আসবে হাট ডাকার জন্য, তো যাদের নিয়ে যায় বা ওদিকে গিয়ে যার মাধ্যমে ডাকে, তো তারা নাকি ফোন করে বলছে নানাকে যে এবার আপনার হাট ডাকতে আইসেন না। তো বলতেছে কেন আমি হাট ডাকতে আসবো না? বলতেছে এবার ঢাকার কিছু পার্টি আছে, তারা বলছে যদি আপনি এবার হাট ডাকতে আসেন তাহলে আপনাকে মেরে কেটে রেখে দিবে এদিকে। তো বলতেছে কেন, আমার কি অপরাধ? বলছে আপনি টানা 31 বছর পর্যন্ত একা হাট ডেকে আসতেছেন, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া আপনি ওদিকে আজার ইজারার মালিকও আপনি, নদী পারাপারের সম্পূর্ণ ট্যাক্স আপনি নিচ্ছেন, এই দিক দিয়ে আপনি হাট ডাকতে এবার আইসেন না। আর ব্যাপার হিসাবে আপনি তো তেমন আবার নানা কি রাসেল ভাই বলে রাখা ভালো, একটু গ্যাদারিং পছন্দ করতেন, খুব সরল সোজা টাইপের মানুষ ছিল। তো বলতেছে আপনি এবার আইসেন না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসবো না। তো রাসেল ভাই বলে রাখা ভালো, তার ফতুল্লায় রাইস মিল ছিল। তো রাইস মিল ছিল, তো রাসেল ভাই সে রাইস মিলে বসে বসে ভাবতেছে যে প্রত্যেক বছর আমি টানা 31টা বছর আমি একা হাট ডাইকে নিয়ে আসি, এই বছর আমি যাবো না। এবং রাসেল ভাই নানা ডিটারমাইন্ড ছিল যে আমি এবার হাট ডাকতে যাবো না, কারণ আমার জীবন আগে বড়, একটা হাট ডাকার নিয়ে আমার জীবন চলে যাবে। ঠিক আছে, তারপরে হ্যাঁ। তো পরে রাসেল ভাই সে চিন্তা করতেছে যে তার কি 1 মাস আগের কথা চিন্তা করতেছে যে ফকির বাবা যে গেল আমাকে সুস্থ করে, তারপর তো দেখা হলো না। তো পরে রাসেল ভাই এই সময় সে মানে নিচের দিকে তাকায় ছিল, সে দেখলো একটা মানে শাইনিং একটা লাইট তার নিচের মধ্যে। তো লাইট দেখে সে সামনের দিকে তাকালো, দেখলো যে ফকির বাবাটা যে যার হাত ছিল না, 2টা হাত ছিল না, 2টা পা ছিল না, সে মানে হাত পা সহকারে মানে একটা লাইটিং টাইপের একটা হোয়াইট কালার ড্রেস পরে মানে তার সামনে দাঁড়ায় আছে। তো সে তো রীতিমতো যখন প্রথম দেখেছিল তখন তো হাতটা কাটা ছিল, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, এবং একদম পুরোপুরি সুস্থ সবল, সুস্থ সবল এবং উঁচা লম্বা। এবং খুব রাসেল ভাই এটা নানুর মুখে শুনছি যে নানা তার ডিসক্রিপশনটা এইভাবে দিয়েছিল যে সে যেমন একজন খুব আলেমদার একজন মানুষ, যেমন তার চেহারা দিয়ে একটা লাইটিং ভাব, একটা নূর ঝরতেছে এরকম, তার ড্রেসের থেকে একটা সুগন্ধ এরকম কিছু পাচ্ছিল। তো রাসেল ভাই তখন বললো যে নানা চেয়ার ছেলে দাঁড়ায় গেল যে বাবা আসসালামু আলাইকুম বাবা, আপনি আসলেন? বলতেছে আমি আজমি শরীফ ছিলাম, তো স্মরণ শুনে আমি চলে আসলাম। এটা উনার মুখের কথা আর কি। তো পরে নানা বললো যে আমি তো এরকম একটা বিপদে আছি বাবা। তো বলতেছে যে আমি জানি তুই কি বিপদে আছিস, তুই চিন্তা করতেছিস যে তুই হাট ডাকতে যেতে পারবি কিনা বা আসলে তোর কোনো প্রবলেম হবে কিনা। তো পরে বলতেছে যে হ্যাঁ বাবা আপনি তো সবই জানেন, তো এখন কি করতে পারি আমি? তো বলতেছে একটা কাজ কর, তুই একদমে একটা গামছা এবং একদমে আধা কেজি জিলাপি নিয়ে আয়, কোনো দামাদামি করতে পারবি না। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো একটা লোক পাঠালো নানা ওই অবস্থায় যে তুমি একদমই জিলাপি নিবা আধা কেজি, যা চাবে তাই দিবা, কোনো দামাদামি করবা না, আর একদম একটা গামছা নিয়ে আসো। তো গামছা নিয়ে আসলো। আসার পর ওই সময় রাসেল ভাই মানে তার বাবা তাকে বলতেছে আর কি, আমার নানাকে, যে তোর এবার প্রবলেম হবে না আশা করি, তুই যাইস, তোর পরশুদিন তো হাট ডাকার টাইম, তুই একা যাবি, তোর কোনো প্রবলেম হবে না আশা করি, তুই যদি বিশ্বাস রাখোস তুই যেতে পারিস, এবার তোর উপর বিশ্বাস রেখে, তুই আল্লাহর উপর বিশ্বাস রেখে তুই যেতে পারিস। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো গামছা নিয়ে আসলো, গামছা নিয়ে আসার পর বাবাকে দিবে, এই সময় বাবা একটা তবজি বের করলো, কাঠের তবজি, হ্যাঁ তসবি। তো বের করে বললো যে এই কাঠের তবজিটা দিলাম তোমাকে, তুমি সবসময় আল্লাহর নাম নিবা এটা নিয়ে, এবং মানে রীতিমতো প্রত্যেক দিনই তুমি এটা নিয়ে আর কি ইবাদত করবে আর কি। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে, এবং এটা কোনো দিন ভুলে এমন কোনো দিন যাতে না হয় যে তুমি পড়ো নাই, এরকম যাতে কোনো দিন না হয়। বলছে আচ্ছা ঠিক আছে। তো তারপর লোকটা চলে আসলো, আসার পর গামছা এবং তাকে যেই জিলাপি এই 2টা দিল নানার হাতে, নানা তার হাতে বুঝাই দিল। তো বুঝাই দেওয়ার পর সে নানাকে বললো ওই দেখ তোর মেশিনটা কি সুন্দর চলতেছে। তো নানা যখন রাসেল ভাই মেশিনের দিকে তাকালো, তখন উল্টাভাবে ঘুরে দেখে উনি নাই, টোটালি ওই জায়গা থেকে মুভ। রাসেল ভাই নানা ওই অবস্থায়, এখন তো সুস্থ নানা হামাগুড়ি দিয়ে দেখলো যে না আসলেই কেউ নাই। তো রাসেল ভাই সে দৌড়ায় গেল, মানে তার মিল থেকে দৌড়ায় রাস্তায় গেল, রাস্তায় গিয়ে ডানে তাকায় নাই, বামে তাকায় নাই, কোথাও নাই। তো রাসেল ভাই সে আবার ব্যাক করে আসলো তার
রাইস মিলে আসলে এসে বললো যে আচ্ছা আমি কি এতক্ষণ কি মানে ঘুরে ছিলাম, মানে কোনো কিছুতে ছিলাম, আচ্ছা তুমি কি সত্যি কি গামছা নিয়ে আসছো বা তুমি সত্যি কি জিলাপি নিয়ে আসছো? বলে হ্যাঁ আপনি তো বললেন জিলাপি আনতে গামছা আনতে, আমি নিয়ে আসলাম একদমে আপনাকে এনে দিলাম। বলতেছে আমি কি করছি? বলে আপনি কি করছেন এটা তো জানি না, আমি আপনার হাতে দিয়ে চলে আসছি। তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। তো না রাসেল ভাই মোটামুটি তো রাসেল ভাই বাসায় আসলো। নানায় আসার পর যে মসজিদে যে ইমাম সাহেব ছিল তাকে বললো পুরোপুরি কাহিনীটা। তো মসজিদ ইমাম সাহেব বললো যে যেহেতু আপনাকে এরকম জীবনের হাত থেকে উনি একবার বাঁচাইছে সেটা আমরাও দেখছি, এবং রাসেল ভাই যারা 1985-এর সময় সস্তাপুর ছিল তারা এখনো পর্যন্ত সবাই জানে এই কথাটা আর কি, এই স্টোরিটা। তো রাসেল ভাই তখন সে হুজুরকে বললো, হুজুর পারমিশন দেওয়ার পরে হুজুর বললো যে আপনি দেখেন যেটা ভালো মনে করেন সেটাই করেন, তবে আমি বলি যে আপনি বিশ্বাস করতে পারেন না, যেহেতু আপনাকে মৃত্যুর হাত থেকে সে বাঁচাইছে। তো রাসেল ভাই রীতিমতো সে পরশু দিন যাওয়ার পরে সে হাট ডাকতে গেল। হাট ডাকতে যাওয়ার পর হাট ডেকে চলে আসলো। তো বাসায় এসে রাসেল ভাই সে বললো যে আমি গোটা 31 বছর পর্যন্ত একা হাট ডেকে আসছি, আমার মানে কোনো না কোনো প্রবলেম ছিল প্রতিবারই, কিন্তু এইবারই প্রথম যে আমি খুব মানে কোনো প্রবলেম ছাড়াই আমি একা হাট ডেকে চলে আসছি, খুব সুন্দরভাবে হাট ডেকে চলে আসছি। তো রাসেল ভাই তারপর সে হাত ডেকে নিয়ে আসছে, তার অনেক কাজ। তো মোটামুটি কাজ করতে করতে সে বাবার কথা অনেকটা ভুলেই গেছে। তো রাসেল ভাই এর মধ্যে একটু বলে রাখা ভালো যে সে বাবা যে তসবিটা দিয়ে গেছিল যে এটা প্রত্যেকদিন তুমি আল্লাহর নাম নিবা এটা নিয়ে। তো রাসেল ভাই প্রত্যেক দিনই করছে, কিন্তু কোরবানির ঈদের কিছুদিন আগে সে একটা দিন রাতে ভুলে গেছে, মানে টোটালি সারা দিনে ভুলে গেছে যে এটা ধরতে হয় বা এটা নিয়ে ইবাদত করতে হয়। তো রাসেল ভাই তখন 1টা বাজে হামাগুড়ি দিয়ে উঠে ঘুম থেকে উঠে বলতেছে যে তার স্ত্রীকে বলতেছে আমার তো তসবিটা কোথায়? তো বলছে তসবিটা আপনার আলমারিতে রাখেন, আলমারিতেই আছে। তো আলমারিতে গিয়ে দেখে তসবিটা নাই। তো ওই যে ভাই রাসেল ভাই ফকির আগেই বলে গেছিল, বাবা আগেই বলে গেছিল যে যেদিন তুমি এটা মানে প্রয়োজন মনে করবা না তোমার, বা যেদিন তুমি এটা স্মরণ করবা না সেদিন আমি নিয়ে যাবো এটা। তো রাসেল ভাই এমন করে তসবিটাও সে হারাইছে, সে তসবিটার পায় নাই অনেক খোঁজাখুঁজির পরেও। তো রাসেল ভাই পরে সে মোটামুটি প্রায় 7 থেকে 8 বছর চলে গেছে, মোটামুটি সুস্থই ছিল। 8-9 বছর পরে রাসেল ভাই এখন টাইমটা হচ্ছে এটা হচ্ছে 1994-95-এর কথা, 94-95-এর কথা। ভাই সে আস্তে আস্তে মানে অসুস্থ হয়ে যাচ্ছে। তো মোটামুটি ডাক্তার দেখালো, ডাক্তার বিভিন্ন ধরনের রোগ তাকে মানে আবার অসুস্থতা ফিরে আসলো। আবার অসুস্থতা তখন কি হলো তারপরে রাসেল ভাই সে অসুস্থ যখন হয়ে গেল তখন এর মধ্যে রাসেল শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলে যাচ্ছে একটা ঘটনা, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন আমাদেরকে, এবং সেই ঘটনাটাই আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে 5টা বছর আমাদের চলে গেছে, এবং 5টা বছরের মধ্যে আপনাদের অনেক সামনে বসে টাইপ করছি। এই মুহূর্তে আমার ঘায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমি গল্পে ফিরি, একটু পরেই নিজের অজান্তেই আমি আমার ঘাটটা বাম পাশে ঘুরলাম। হিসাব অনুসারে সেখানে কারো থাকার কথা না, কিন্তু আমি যা দেখলাম তা আমি আমার জীবনে কোনো কিছুর বিনিময়ে দ্বিতীয়বার দেখতে চাইব না। আমি বরাবরই সাহসী, কোনো কিছু চট করে ভয় পাই না, কিন্তু এবার আমার সাহসের ভিত নড়ে উঠল। আমি দেখলাম গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় একজন লোক আমার পাশে বসে আছে। তার চোখটা দেখা যাচ্ছিল, কিন্তু সেটা চোখ না অন্য কিছু তা ভেবে পেলাম না, কারণ এমন কুচকুচে কালো চোখ আমি আমার জীবনে দেখিনি। চোখের সাদা অংশ বলতে কিছু ছিল না। হঠাৎ সে তার হাত দিয়ে মুখ থেকে গামছা সরালো। তার হাত এবং মুখ দেখে মনে হচ্ছিল যেন গা থেকে মাংস পচে খসে পড়ছে, সাথেই নাকে আসছিল পচা মাংসের গন্ধ। তার হাতের চেহারার জায়গায় জায়গায় হাড় দেখা যাচ্ছিল, যেন বহুদিনের পচা গলা লাশ। আর দেখলাম তার বুকে একটা চাকু বিঁধে রয়েছে, যেমনটা কাউকে খুন করলে দেখা যায়, আর সেখান থেকে সমানে রক্ত ঝরছে। এবার ঘটল আরো মারাত্মক ঘটনা। আমি তার মুখে দেখতে পেলাম অদ্ভুত একটা হাসি। হাসিটা হেসেই সে তার গলা থেকে গামছাটা হাতে নিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই ওটা আমার গলায় পেঁচিয়ে ধরে আমার মুখ বেঁধে ফেললো, ঠিক যেমনভাবে মুখ বাঁধা অবস্থায় ছিল। ভয়ে আতঙ্কে আমি বারবার ঈশ্বরকে ডাকছিলাম, কিন্তু এবার সে যা করলো তা দেখে
আমি ঈশ্বরকে ডাকতেও ভুলে গিয়েছিলাম। দেখলাম সে তার বুক থেকে চাকুটা বের করে আমার দিকে তাক করেছে। কেন সেই মুহূর্তে আমার হাতও বাধা দেওয়ার চেষ্টা করলো না? আমি ভয়ে পাথর, তারপর চোখের পলকেই হাতের ধরা চাকুটা সজোরে আমার বুকের ভেতর ঢুকে দিল। তার কিছুক্ষণ পর আমার চোখ খোলা ছিল। একটু পরে আমি জ্ঞান হারালাম বা মারা গেলাম। এরপর আমার যখন জ্ঞান ফেরে, দেখি যে আমি একটা হাসপাতালের মতো কোনো একটা বিছানায় শুয়ে আছি। আমার পাশে একজন লোক বসেছিলেন, তার বয়স আনুমানিক 40 থেকে 45। তার সাথে আলাপ হলে জানলাম সে একজন নৈশ প্রহরী, নাম রমাকান্ত। আমি কোথায় ছিলাম আর এখানেই বা কিভাবে এলাম তা জিজ্ঞেস করাতে আমাকে সে সব কিছু খুলে বলল। এবং সেদিন খুব বলল যে আমি একজন চৌকিদার, রাতের বেলা শহরে রাস্তার পাহারা দেই। সেদিন খুব বৃষ্টি থাকায় একটু দেরি করে বাড়ি থেকে বের হই প্রতিদিনের মতো। এবং সেদিনও আমি রাস্তায় ঘুরে ফিরে দেখছিলাম আমি যে এলাকায় পাহারা দেই সেখানে আমার সাথে আরও একজন পাহারা দেয়, ওর নাম বিশু। আমরা দুজন দুদিকে পাহারা দিচ্ছিলাম। হঠাৎ বিশুর ডাক শুনে ওদিকটায় পাহারা দৌড়ে গেলাম এবং মাটিতে পড়ে থাকা আপনাকে দেখিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম লাশ, পরে দেখলাম শ্বাস চলছে। তখন আপনাকে এই নার্সিংহোমে নিয়ে আসি এবং এরপর যা হচ্ছিল তা আমার চোখের সামনে। কিন্তু আমার ধাক্কা খাওয়ার তখনও শেষ হয়নি। এবার দেখি দিনে দুপুরে একটা হাসপাতালের ওয়ার্ডে আমি যা দেখলাম তা সত্যিই বড় অদ্ভুত। কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল আমি কি পাগল হয়ে যাচ্ছি। আমি দেখলাম আমার বুকে চাকুর আঘাত তো দূরের কথা, মাথার হাতে সামান্য কেটে যাওয়া চিহ্ন ছাড়া আর কোনো আঘাতের চিহ্নই নেই। আমি তখনই ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যখন আমাকে রাস্তায় পান তখন কি আমার মুখে কোনো গামছা জাতীয় কিছু বাধা ছিল? আপনারা কি আমার বুকে কি কোনো অস্ত্র বিদ্ধ ছিল? উত্তরে তারা শুধুমাত্র বলল, না বাবু, আমরা তো আপনাকে কোনো রকম আহত অবস্থায় পাইনি। আমার মনের ভেতর তখন কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে আমি রিকশায় কি দেখলাম আর কি ঘটেছিল আমার সাথে? এসব ভাবতে ভাবতে আমি আবারও জ্ঞান হারালাম। এরপর আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার চারপাশে পিসি সহ আমার পরিবারের সবাই প্রায় 1 মাস অসুস্থ অবস্থায় আমি ইন্ডিয়াতেই কাটাই। 1 মাস পরে আমার বাবা ইন্ডিয়া গিয়ে আমাকে নিয়ে আসেন বাংলাদেশে। সম্পূর্ণ সুস্থ হতে আমার মোটামুটি 2 মাস মতো লেগেছিল এবং একটা সমস্যা আমার পিছু ছাড়েনি। বাংলাদেশে আসা সপ্তাহখানেক পরে থেকে আমি রোজ রাত্রে একটা স্বপ্ন দেখতে শুরু করি। আমি দেখতাম যে একটি রিকশা, আমি বসে আছি এবং ঠিক সেই লোকটি যাকে আমি রিকশার ভেতরে দেখেছিলাম সে সেদিনের মতোই আমার মুখ বাঁধে এবং তারপর আমার বুকের থেকে চাকুটা বের করে, তার বুক থেকে চাকুটা বের করে আমার বুকে ঢুকিয়ে দেয়। স্বপ্নের এ পর্যায়ে এসে আমি প্রতিবার আমার ঘুম ভেঙে যেত। এভাবেই প্রতি রাতের স্বপ্ন দেখার মধ্য দিয়ে আমার দিন চলতে লাগলো। আমি খুব দৃঢ় মানসিকতার অধিকারী, তাই এমন অবস্থাতে আমি ভেঙে পড়িনি। তাছাড়া আমার পরিবারও অনেক সাপোর্ট দিয়েছে। কিন্তু মাত্র কিছুদিন আগে একদিন রাতে স্বপ্নটা একটু আলাদা ছিল। দিনটা 20 এপ্রিল 2015। প্রতি রাতের মতো সে রাতেও স্বপ্ন আমি দেখলাম। সে আমার মুখটা প্রথমে বাঁধলো, তারপর চাকুটা নিয়ে যেমনি আমার বুকে বসাতে যাবে, এতদিনের প্রথমবারের মতো আমি তার হাতটা ধরে ফেললাম। সেদিন সে আমার বুকে চাকু বিদ্ধ করতে পারেনি। সাথে সাথেই সেদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। তবে সেদিনের পর থেকে আর কোনো দিনই আমি সেই স্বপ্নটি দেখিনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি পুরোপুরি আগের জীবনে মতো সুস্থ হয়ে উঠতে পারি। নির্ঝর রায়চৌধুরী লিখেছেন এই ঘটনাটি। আমরা আর কোনো কথা না বলে, যেহেতু অনেক লম্বা ঘটনা ছিল, একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। ফিরে আসছি একটু পরে আপনাদেরকে নিয়ে আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। হাই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি আফরিন বলছি মিরপুর থেকে। আমি আপনার প্রোগ্রামের খুব বড় একজন ফ্যান বলতে পারেন। আমি আপনার প্রোগ্রাম সবসময় শুনি, ভূত এফএম আমার খুব ভালো লাগে। তো আজ আমি আমার লাইফের ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার এই ঘটনাটা 2012-এর জানুয়ারি লাস্ট উইকের দিকের কথা। তো তখন আমি 7 মান্থ প্রেগনেন্ট ছিলাম। তো সিক থাকার কারণে আমি প্রায় তাড়াতাড়ি শুয়ে পড়তাম, বাট আমার হাজব্যান্ড অনেক রাত জেগে কাজ করতো ল্যাপটপে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের বাসার বেডরুম থেকে ডাইনিং টেবিলটা, মানে ডাইনিং স্পেসটা 10 থেকে 12-13 হাত দূরে হবে। বিশেষ করে বিছানা থেকে ডাইনিং টেবিলটা ঠিক এতটুকু দূরত্ব হবে। তো বিছানায় শুলে ডাইনিং টেবিলের কিছুটা অংশ দেখা যেত। তো আমার হাজব্যান্ড ডাইনিং টেবিলে বসে কাজ করতো, আমি বিছানায় শুয়ে শুয়ে ওকে দেখতে পেতাম।
তো ও আমার দিকে পিঠ দিয়ে বসে কাজ করতো। তো আমি প্রায় রাতে শুয়ে শুয়ে ওকে দেখতাম, কখনো রেডিওতে গান শুনতাম, কখনো গান শুনতে শুনতেই এভাবে ঘুমিয়ে পড়তাম। তো ওই রাতে আমি এভাবে দেখছি ও বসে বসে কাজ করছে, আমি রেডিওতে গান শুনছি, কখন ঘুমিয়েছি আমি ঠিক মনে নেই, 12টা কি 12:30 হবে। তো ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আমি স্বপ্নে দেখলাম যে আমার বেডরুমটা হালকা অন্ধকার, মানে হাতটা আলো। আমার হাজবেন্ড আসলো, এসে বিছানায় উঠলো, উঠে সে আমার পাশে শুয়ে পড়লো এবং তার একটা হাত আমার শরীরের উপর রাখলো। এখন সেটা হাত নাকি ঠিক আমি বলতে পারবো না, বাট জিনিসটা এত ভারী ছিল যে আমি ব্যথা পাচ্ছিলাম। তো আমি ওকে বললাম যে তোমার হাতটা সরাও। এই কথাটা বলা মাত্রই আমার হাজবেন্ড, মানে আমার তখন মনে হলো যে না, আসলে ও ও ও না, একটা বানর কিংবা বানর আকৃতির কিছু একটা, ঠিক বানর যেমন লাফিয়ে উঠলে যেমন একটা হয়, ওই জিনিসটা ঠিক অমনি ভাবে লাফ দিয়ে উঠে আমার বুকের উপর বসলো। আমার বুকের উপর বসেই আমার 2 হাত চেপে ধরলো বালিশের ওপর, আমার হাত দুটো চেপে ধরলো। আমি হাত দুটো নাড়াতে পারছিলাম না, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি বুকে ব্যথা পাচ্ছিলাম, বাট আমি চিৎকার করে বলতে চাচ্ছিলাম কিন্তু আমি বলতে পারছিলাম না। এবং ওই জিনিসটা আমার মুখটাকে বাঁ দিকে কাত করে বালিশের দিকে চেপে ধরলো এবং এতটা চেপে ধরলো যে মনে হচ্ছিল যে বালিশটা ফেটে যাবে, আমার আমার মাথাটা হয়তো বালিশের মধ্যে ঢুকে যাবে। আমার বা গাল বা কান খুব ব্যথা করছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার বুক দম আটকে আসছিল, আমি হাত নাড়াতে পারছিলাম না। ওই জিনিসটা আমার 2 হাত বালিশের সঙ্গে চেপে আমার ঠিক কবজি বরাবর চেপে ধরে রেখেছে। তো আমি এই স্বপ্নের মধ্যেই হঠাৎ করে, যেহেতু বাঁদিকে কাত করে রাখা, যেহেতু ডাইনিং স্পেসটা বাঁদিকে ছিল, আমি বাঁদিকেই আমি হঠাৎ করে খেয়াল করলাম যে না, আমার হাজবেন্ড তো ডাইনিং টেবিলে বসেই কাজ করছে। তো আমি খুব স্বপ্নের মধ্যে খুব ভয় পেয়ে গেলাম যে আমার হাজবেন্ড ওখানে বসে কাজ করছে, তাহলে এখানে কে? তো আমি চিৎকার করতে চাইলাম, ওকে ডাকতে চাইলাম, বাট আমি ওকে ডাকতে পারলাম না, আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হলো না। স্বপ্নের মধ্যে এরকম এরকম কিন্তু রাসেল ভাই প্রায় হয় যে আমরা স্বপ্নের মধ্যে কিছু বলতে চাই, চিৎকার করতে চাই, বাট এরকম চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না। তো স্বপ্নের মধ্যে এরকমই হচ্ছিল, আমি চিৎকার করতে চাচ্ছিলাম, আমার হাজবেন্ডকে ডাকতে চাচ্ছিলাম, বাট আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না এবং আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি চোখ বন্ধ করে ফেললাম, চোখ বন্ধ করে আমি স্বপ্নের মধ্যেই সূরা পড়তে শুরু করলাম। একদম খুব 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 ফাস্টলি আমি সূরা পড়ছি, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পড়তে থাকলাম। তো এইভাবে সূরা পড়তে পড়তে স্বপ্নের মধ্যেই সূরা পড়তে পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ, আমি ঠিক স্বপ্নে যেভাবে বালিশের ওপর, বালিশের দিকে আর কি 2 হাত উঁচু করে শুয়েছিলাম, ওভাবেই শুয়ে আছি, বাঁদিকেই আমার মুখটা ফেরানো এবং আমি তাকিয়ে দেখলাম যে আমার হাজব্যান্ড চেয়ারে বসে কাজ করছে, তার পিঠটা আমি দেখতে পেলাম। তো রাসেল ভাই, আমি স্বপ্নের একটা ঘুম ভেঙে গেল, মানে স্বপ্নটা ভেঙে গেল, আমার বুক খুব ধড়ফড় করছিল, আমার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল, আমি আমি নিঃশ্বাস নিচ্ছিলাম খুব বারবার এবং তখনও আমার স্বপ্ন ভেঙে যাওয়ার পরও আমার মুখ, তখন আমি বিড়বিড় করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা বলেই যাচ্ছি। তো যাই হোক, স্বপ্নটা ভেঙে যাওয়ার পর বুঝতে পারলাম যেটা একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো রাসেল ভাই, বাট আমি স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারলাম না, কারণ ভয়ঙ্কর ঘটনাটা তখনই শুরু হলো। কারণ স্বপ্ন ভাঙার পর আমি যখন চাইলাম যে ও আচ্ছা স্বপ্ন ছিল, তো এবার আমি উঠে যাই বা কাত হই, বাট আমি কাত হতে পারলাম না। আমার হাত দুটো তখনও শক্ত করে রাখা বালিশে এবং সেই ভারী অনুভবটা, সেই ভারী জিনিসটা আমার তখনও বুকের উপর বসে আছে। রাসেল ভাই, মানে আমি আপনাকে এখন বলছি, আমার আছে, আমি 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 সেদিনের সেই ঘটনাটা মনে পড়লে আমি আজও শিউরে উঠি ভয়ে। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমি পুরোপুরি জেগে গেছি, আমি আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি, আমি আমার নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছি, অথচ স্বপ্নে দেখার সেই ভারী জিনিসটা, সেই বানরের আকৃতি, সেই ভারী জিনিসটা তখনও আমার বুকের উপর বসে আছে এবং আমার 2 হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছে বালিশে, আমার মুখটা বাঁদিকে কাত করা, আমার বা গাল বা কান প্রচণ্ড চেপে ধরে রেখেছে। আমি আমার হাজবেন্ডকে চিৎকার করে ডাকতে যাচ্ছি, কিন্তু সেই স্বপ্নের মতোই আমার গলা আটকে যাচ্ছে, আমি তাকে চিৎকার করছি, আমি অনেক চিৎকার করছি, বাট আমার গলা থেকে একটা সাউন্ডও বের হচ্ছে না। এবং সবচেয়ে রাসেল ভাই, যেটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, আমি আমার ঠিক কানের কাছে, একদম একজন মুখ নিয়ে কানের কাছে কথা বলে যেরকম অনুভূতিটা হবে, আমি ঠিক সেই রকম অনুভূতিটা পাচ্ছিলাম যে আমার মুখের কাছে, আমার কানের কাছে সেই মুখটা এসেছে এবং একটা গোরানির সাউন্ড করছে। ওই জিনিসটা, এই সাউন্ডটা ঠিক কেমন হবে, কোরবানির সময় আমরা গরু কোরবানি করার পর যেমন একটা গোরানির একটা শব্দ হয়,
ঠিক সাউন্ডটা সেরকম ছিল, এবং আমার ঠিক কান ঘেঁষে সেই সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি। আমি এত ভয় পেয়ে যাই রাসেল ভাই, এত ভয় পেয়ে যাই যে আমি প্রচন্ড ভয়ে আমি সবচেয়ে বেশি যেটা আমার সবচেয়ে বেশি ভয় লাগে সেটা হচ্ছে আমার বেবির জন্য, যে আমার বেবিটা না কোনো ক্ষতি হয়ে যায়, বা এটা কি, এটা মানুষ, এটা কোনো জন্তু, এটা কোনো প্রাণী না, এটা কোনো অন্য কিছু। আমি ঠিক ওই মুহূর্তে আমার মাথা কোনো কাজ করছিল না। আমি এক চুলও নড়তে পারছিলাম না, না আমার পা, না হাত, না ঠোঁট, শুধু আমার চোখ দুটো নড়ছিল আর আমার শ্বাস প্রশ্বাস করছিল। তো আমি রাসেল ভাই চোখ বন্ধ করে ফেললাম, যেহেতু আমার হাজবেন্ডকে ডাকতে মানে চাইছি, বাট আমি ডাকতে পারছি না। আমি চোখ বন্ধ করে ফেললাম এবং আমি যত সূরা জানি, যত দোয়া জানি, আমি এক নাগাড়ে পড়তে শুরু করলাম। এবং কতক্ষণ এভাবে দোয়া পড়েছি জানি না। দোয়া পড়তে হঠাৎ করে মনে হলো যে আমার শরীরটা খুব হালকা হয়ে গেল। একটা মনে হচ্ছে যে আমি পানির উপর ভেসে বেড়াচ্ছি। এতক্ষণ যেমন মনে হচ্ছিল যে আমার বুকের ওপর অনেকগুলো পাথর, বা আমার শরীরের ওপর অনেকগুলো পাথর চাপা দিয়ে রেখেছে, কিন্তু হঠাৎ করেই মনে হলো যে সবকিছু উধাও হয়ে গেল এবং আমার শরীরটা প্রচন্ড হালকা হয়ে গেল। মনে হচ্ছিল আমি পানির উপর ভেসে বেড়াচ্ছি। তো তখন আমি অনুভব করলাম যে না, আমি হাতটা নাড়াতে পারছি, আমি পাটা নাড়াতে পারছি। তো আমি ফিল করলাম যে ওই জিনিসটা তখন আর আমার বুকের উপর নেই। তো রাসেল ভাই, আমি বিকট একটা চিৎকার দিলাম। আমি আজও জানি না কি করে আমি চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে এই 10-12 হাত দূরে আমার হাজবেন্ডের কাছে যে আমি পৌঁছেছি, আমি আজও জানি না আমি কেমন করে পেরেছি, আমি বলতে পারবো না। তো যখন আমার সেন্স আসে তখন আমি ফ্লোরে শোয়া, আমার হাজবেন্ড আমার মুখের মধ্যে পানি ছিটিয়ে দিয়েছে, আমার চুল ভেজা, মুখ ভেজা, আসলে আমাকে ফু দিয়ে যাচ্ছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি হয়েছিল। এটা আমি কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ আমার এত ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল আমি অনেক যুদ্ধ করে এসেছি, আমার শরীরটা খুব ক্লান্ত, অবশ লাগছিল। তো তারা আমাকে আমার হাত দেখালো, আমার কবজি, আমার 2 হাতের কবজির মধ্যে কালো দাগ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ দড়ি কিংবা রাবার দিয়ে বেঁধে রাখলে যেমনটা দাগ পড়ে যাবে, ঠিক তেমনটা দাগ পড়ে গিয়েছিল আমার 2 হাতের কবজিতে। আমার গালে, আমার আমার বা কান লাল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে খুব খুব জোরে কেউ আঘাত করেছে। তো সবাই আমার গাল দেখে, আমার হাত দেখে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে তোমার। বাট আমি ওই মুহূর্তে কিচ্ছু বলতে পারছিলাম না। আমি আবার সেন্স হারিয়ে ফেললাম না ঘুমিয়ে পড়েছিলাম আমি, তাও জানি না। তো সকালের দিকে যখন একটু ভালো লাগলো, আমি আমার শাশুড়িকে সব ঘটনা খুলে বললাম, আমার মাকে বললাম। তো সেখান থেকে আমাকে নিয়ে তারা একজন হুজুরের কাছে গেল। তো হুজুরকে আমি সব বললাম। হুজুর শুনে বললেন যে আসলে এই সময় স্বাভাবিকভাবে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন এমনিতেই খারাপ কিছু জিনিসের নজর থাকে। তো হয়তো আমি ভর দুপুরে কোথাও গিয়েছিলাম, কিংবা সন্ধে করে খোলা চুলে বারান্দায় দাঁড়িয়েছিলাম, হয়তো কোনো একটা ভুল করেছি যার কারণে সেই খারাপ জিনিসটার দৃষ্টি আমার উপর পড়েছিল এবং সে আমার এবং আমার বেবির ক্ষতি করতে চেয়েছিল। তো হুজুর বলেছে যে আল্লাহর রহমতে হয়তো সে তোমার কোনো ক্ষতি করতে পারেনি, তুমি এখন সেফ আছো। তো এরপর রাসেল ভাই, আমি প্রায় রাতেই ঘুমোতে পারতাম না, আমার প্রেশার খুব হাই হয়ে গিয়েছিল। আমার মনে হতো যে আমি ঘুমোলেই বুঝি সেই জিনিসটা এসে আমার বুকের উপর বসবে। তো আল্লাহর রহমতে এরপরে আমি ওই জিনিসটা আর দেখিনি, বা ওই ধরনের স্বপ্নও আমি আর দেখিনি। তার কদিন পরে আমার বেবি হয়, একটা বয় বেবি হয়। আমার বেবিটা আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়। তো রাসেল ভাই, এটাই ছিল এখন আমার ঘটনা। Bhoot FM, the night comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone, and you are listening to Radio Food 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আমি রয়েছে আরাফাত হোসেন আবিদ। আমাদের পেজ যেটা রয়েছে সেখানে লিখেছেন যে তার কাছে একটা স্টোরি আছে। আমাদেরকে অনেকেই বার্থডে উইশ করছেন। অর্ণব আদনান নুসরাত আমাদের এখানে বার্থডে উইশ করেছেন। এমডি জামান আমাদের এখানে লিখেছেন আই লাভ ভূত এফএম, এবং বার্থডে উইশ করেছেন রিজানুল আমিন আমাদের এখানে বার্থডে উইশ করেছেন। ফাহিম ফয়সাল আমাদের এখানে বার্থডে উইশ করেছেন। মোহাম্মদ ইসলাম, হাসানুল ইসলাম, এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকেই আমাদের এখানে আছেন। ফেসবুকে যারা আছেন তারা একটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে যে সমস্ত ছবিগুলো আছে সেই ছবিগুলোতে আপনারা দেখতে পারবেন যে আমরা গতকালকে কিভাবে, এখন তো গতকাল হয়ে গেছে, গতকাল কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটা আপনারা দেখতে পাবেন আর কি। অর্থাৎ আমাদের যদিও
13 তারিখ ছিল বার্থডেটা, কিন্তু আমরা 14 তারিখে করতে হয়েছিল, কারণ 13 তারিখ ছিল বৃহস্পতিবার, সুতরাং আমরা 14 তারিখে করেছি। অলরাইট, আমরা চলে যাব এখন আরও একটা ঘটনায়, এবং আমাদের সঙ্গে এখন যিনি ঘটনা বলবেন তা আপনার নামটা প্লিজ একটু বলবেন। Assalamualaikum listeners. আমার নাম শাদমান শিব্বির রাশা। I'm from উত্তরা। ওকে, আপনার ঘটনা শুনি আমরা। জি রাসেল ভাই, একটা মিনিট, আমি ঘটনা শুরু করার আগে আমার ফ্রেন্ডসদেরকে একটু বলতে যাচ্ছি যারা এত রাত জেগে ভূত এফএম শুনছে, দ্য লিথল অ্যাভেঞ্জার্স টিম, তো ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। জি, আমার ঘটনাটি অ্যাকচুয়ালি উত্তরার সেক্টর 4-এর, রোড নাম্বারটা আমি বলছি না। জি। তো ঘটনাটি অ্যাকচুয়ালি আমাদের অপোজিট ফ্ল্যাটের ঘটনা। তো আমরা আমাদের ফ্ল্যাটে আজ থেকে লাইক 10-11 বছর ধরে আছি। তো 10-11 বছরের মধ্যে আমরা দেখেছি যে আমাদের ফ্ল্যাটে লাইক নর্মালি ভাড়াটিয়া চেঞ্জ হচ্ছে, মানে অপোজিট যে ফ্ল্যাটটা ওখানে ভাড়াটিয়ারা চেঞ্জ হচ্ছে। তো লাইক সবসময়ের মতো আমরা ভাবলাম যে কোনো রিজনে হবে যে ভাড়াটিয়ারা চেঞ্জ হচ্ছে, কোনো একটা কারণে হয়তো চেঞ্জ হয়, কোনো একটা কারণে চেঞ্জ হয়েই যায়। বাট রিসেন্টলি গত কয়েক মাস ধরে যে ভাড়াটিয়া আমাদের অপোজিট ফ্ল্যাটে থাকছে ওদের সাথে আমাদের একটি সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কটা অ্যাকচুয়ালি আমার ড্যাডের, আমার আব্বুর, তো ওদের ফ্যামিলির যে হেড ওদের সাথে সম্পর্কটা গড়ে ওঠে। তো উনি আমাদেরকে একটি ঘটনা বললেন যা আমাদের পুরো আইডিয়াটাই চেঞ্জ করে দিল। আচ্ছা। উনি বললেন যে ওনাদের ফ্যামিলিতে লাইক প্রথম কোনো সমস্যা হয়নি, কিন্তু কিছু মাস থাকার পরে ওনার যে ওয়াইফ আর ওনার ছোট ছেলে, ওনারা রাতের বেলা যখনই ধরেন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলো বা পানি খাওয়ার জন্য উঠলো, ওনাদের ড্রয়িং রুমে দেখতেন যে একটি ফ্যামিলি বসে আছে। ফ্যামিলির মনে বলতে গেলে একজন লোক, একজন মহিলা আর একজন ছেলে। তো প্রথমে এটা ওনার ওয়াইফ দেখলেন। ওয়াইফ দেখার পরে ভাবলেন যে আচ্ছা রাতের ঘুমের ঘোরে হয়তো বা দেখেছেন। তো উনি এতটা পাত্তা দেন নাই। ঠিক কিছুদিন পরে ওনার ছোট ছেলে জিনিসটা দেখার পর ওনার আম্মুকে বললো যে আম্মু হ্যাঁ আমি এরকম একটা কিছু দেখছি। তখন ওনার ওয়াইফ বললো আচ্ছা সামথিং ইজ রং, তো এটা ফ্যামিলির সবার সাথে শেয়ার করো। কিন্তু যেহেতু ফ্যামিলির মাঝে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জিনিসটা শুধু ওনার ওয়াইফ দেখতেন আর ওনার ছোট ছেলেই দেখতেন, তো আর কেউ দেখতেন না। তো ওরা এত জিনিসটা নিয়ে পাত্তা দেয় নাই। তো এই রোজার সময় একটা অ্যাকচুয়ালি দুটো কাহিনী হয়েছে। একটি কাহিনী হচ্ছে একদিন ইফতারের মানে সেহরির আগে সবাই যখন উঠবে, তো ঠিক সেরি টাইম ধরেন আমরা রেগুলারলি উঠি 2:30টার দিকে অথবা 3টার দিকে উঠি একদম। তো ওনারা ঠিক ওঠার আগে লাইক সময়টা হবে 2টার লাইক অ্যারাউন্ড 2:10 এরকম টাইমে ওনারা সবাই শুনলেন যে ওনাদের ডোরের মাঝে, সবাই তো রাতের বেলা রুম লক করে শোয় যে যার রুমে, তো সবার রুমের মাঝে নক শুনলেন অনেকক্ষণ। নকটা অনেক জোরে জোরে, মানে কেউ যদি দরজা ধাক্কা দেয়, বাড়ি দেয়, যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ, কিন্তু আওয়াজটা নকের, যেমন আমরা আমাদের ফিঙ্গার দিয়ে আঙ্গুল দিয়ে যেরকম টোকা দিই নকের, সেরকম নক শুনলেন অনেক জোরে জোরে। তো এটা শোনার পরে সবাই লাইক প্রথম সবাই কি মানে ইতস্তত হচ্ছিলেন, ভাবছিলেন যে হয়তোবা ডাকাত চোর, কিন্তু অ্যাট ওয়ান্স সবাই যখন দরজা খুললেন দেখলেন যে কিছু নেই, নকটাও থেমে গেল। এটা ছিল একটি ঘটনা। এর ঠিক আমি ঠিক 1 সপ্তাহ বলবো না, 4 থেকে 5 দিনের মাথায় ওনার ওয়াইফ একদিন রাতের বেলা ঘুমে থেকে উঠলেন, হয়তো বা কোনো কারণে ওনার রুমের দরজা খুলে উনি যেটা দেখলেন যে ওনার রুমের সোজাসুজি ডাইনিং স্পেসটা দেখা যায়। ওনার রুমের দরজাটা খুলে ডাইনিং স্পেসটা দেখা যায়। তো ডাইনিং স্পেসের ওখানে উনি দেখলেন যে আমাদের বাসায় ধরেন আমরা যারা সার্ভেন্ট রাখি, বুয়া যেটা আমরা বলি, মেইড রাখি, তো ওরা যখন ঘর মুছে, তো ঘর মুছার সময় আমরা নর্মালি দেখি যে বসে বসে একটা কাপড় নিয়ে ঘর মুছতেছে। সো উনি ঠিক দেখলেন যে, বলে রাখা ভালো ওনাদের বাসায় কোনো মেইড ছিল না, ওনারা জাস্ট 5 জন ফ্যামিলি মেম্বার, তার মাঝে ওনার হাজব্যান্ড ওয়াইফ আর 3 জন ছেলে মেয়ে। তো উনি দেখলেন যে একজন মহিলা ঠিক জাস্ট ঘর মোছার মতন বসে উল্টা দিক ফিরে উনি ওভাবে বসে আছেন, হাত দিয়ে কিছু একটা ওয়েভ করছেন, নাড়াচ্ছেন, নাড়াতে লাইক মাটি থেকে জাস্ট 1-2 ইঞ্চি উপরে বাতাসের মধ্যে ফ্লোট করে উনার দিকে চলে আসছেন, মানে ভেসে যাচ্ছে, ভেসে জাস্ট। উনি দরজা খুলে দেখেছিলেন ডাইনিং স্পেসের ওখানে, কিন্তু
দেখলেন যে ভেসে ভেসে উনার দিকে আসছেন। অ্যান্ড তখন উনি নোটিস করলেন যে ওই মহিলাটার যে বলা যায় আর কি, যে আসছেন ভেসে ভেসে, ওর পায়ের পাতা দুটো, ফিট দুটো লাইক ঠিক উল্টো। এটা দেখার পর উনি অনেক হরিফাইড হন, অনেক ভয় পান। ভয় পেয়ে সাথে সাথে দরজা লক করে উনি তো চিল্লাচিল্লি শুরু করলেন। ওনার হাজব্যান্ড উঠলো, তারপরে বাচ্চা সবাই উঠলো, তখন আর কিছু আর কোনো সমস্যা নেই। তো এইটাই ঘটনা। তো কয়েকদিন পরে যখন আব্বুকে উনি মানে ওনার হাজব্যান্ড জিনিসটা শেয়ার করলেন, তো আব্বু আমাকে বললো, আমি শুনলাম। তো ঘটনা এরপর আর কিছু জানা যায় না। বাট রিসেন্টলি আমি গত পরশুদিন যেটা দেখেছি, ওনাদের বাসায় 4-5 জন হুজুর নিয়ে আসা হয়েছে, হয়তো বা কোনো কারণে হুজুর নিয়ে আসা হয়েছে। তো এটাই ঘটনা ছিল। এবং এই কারণে হয়তো কেউ থাকে না এবং কোনো না কোনো একটা সমস্যা হয়তো ওই বাসাটায় আছে বলে আপনারা মনে করছেন, হ্যাঁ যার জন্য এখানে একটা কিছু বলে রাখা উচিত। তো ওনাদের বাসায় যিনি গার্ড, মানে তিনি অনেকদিন ধরে ওনাদের বাসায় চাকরি করছেন। তো ওনার কাছ থেকে শোনা গেল, উনি এত ডিটেল বললেন না, বাট বললেন যে প্রথম সমস্যা করে না, কিছু মাস থাকার পরে ভাড়াটিয়া কয়েকদিন পরে সমস্যাটা শুরু হয়। আচ্ছা, এবং এই কারণে হয়তো বারবার মানে ভাড়াটিয়া বদলে যায় ওই বাসাটা। এখন তো আমরা এটা শোনার পর এটাই অ্যাজিউম করছেন। এবং এই জিনিসটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র এই বুয়ার ঘটনাটা পরে জানতে পেরেছেন। হ্যাঁ, বুয়ার ঘটনাটা জানতে পেরেছি। এই ঘটনাটা ঠিক রমজানের রমজান না, এই লাস্ট রমজানের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আসার জন্য এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে SMS করছেন। সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভূত এফএম-এর। আমাদেরকে ফুর্তি রাকিব লিখেছেন, তার কাছে ভালোই লাগছে, ভয় লাগছে ঘটনা আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ময়মনসিং থেকে অনন্যা লিখেছেন, আমাদের এখানে SMS করেছেন। হিটলার আমাদের এখানে SMS করেছেন, আমাদের এখানে SMS করেছেন রায়হান, SMS করেছেন তনয়, SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি সেজান। এছাড়াও ইথাম আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি মোস্তাক বেইলি রোড থেকে। এছাড়াও SH আবরার আবারও SMS করেছেন। হাসান আমাদের SMS করেছেন আমাদের এখানে কবির জিঞ্জিরা থেকে। এছাড়াও রাকিব আমাদের এখানে SMS করেছেন। ফুর্তি মোহাম্মদ আবির আমাদের এখানে SMS করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও আনোয়ার সিলেট থেকে আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি তমা। এবং আমাদের আজকে ভূত এফএম তার কাছে ভালো লাগছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের মারিয়া SMS করেছেন, স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। ভুঁইয়া সাদমান আমাদের এখানে SMS করেছেন এবং তিনি ভূত এফএম শুনছেন জানিয়ে দিয়েছেন। আমাদেরকে নাবিলা আক্তার আমাদের এখানে SMS করেছেন এবং তিনি বলছেন আই এম ব্যাক আফটার লং টাইম, এবং অনেকদিন ওয়েলকাম ব্যাক নাবিলা, এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এহসানুল SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি রিয়াদ। এছাড়াও আমাদের এখানে SMS করেছেন অমিত সরকার, দিনা আমাদের এখানে SMS করেছেন ফাহিব সহ আরও অনেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফেসবুকে অনেকে এই মুহূর্তে কানেক্টেড আছেন। অনেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আজকে এখানে লিখছেন এবং ফেসবুকে কমেন্ট করছেন। আপনাদের নামগুলো আমি পড়ছি। মোহাম্মদ ইমরান খান আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে ফারহাদ মাহমুদ SMS করেছেন। নাহিদ SMS না, আমাদের এখানে কমেন্ট করছেন। নাদিম আলম, এছাড়াও রাজু রায়হান আমাদের এখানে SMS করেছেন। মোহাম্মদ মিলন হোসাইন আমাদের এখানে কমেন্ট করেছেন। এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি MD দীপু আহমদ, রাকেবুল ইসলাম, পিঙ্কু, উর্মি ওয়াজেদ, প্রিন্স হৃদয়, আরিফিন মাসুদ। তারপরে এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে আছেন ডিডিজে রুবেল, অনামিকা চৌধুরী আমাদের এখানে রয়েছেন। দেখতে পাচ্ছি শ্যাম রয় কক্সবাজার থেকে, আরও অনেকেই। আমি একটু আগে দেখছিলাম যে কেউ একজন আমাদের এখানে লিখেছিলেন। আচ্ছা, এই তো দেখতে পাচ্ছি এখনো আরাফাত হোসেন আবিদ লিখেছেন যে রাসেল ভাই স্টোরি ছিল, তাই না? তো স্টোরি যদি থাকে তাহলে ডেফিনেটলি আপনি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেটা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার স্টোরি পাঠানোর নিয়মটা হচ্ছে মোবাইলের ইমেল অ্যাড্রেসে যে চলে যেতে হবে। মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে বা আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু লিখে ফেলতে হবে আপনাকে। এবং সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। স্পেলিংটা বলে দিচ্ছি BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা
ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমরা প্রত্যাশায় থাকি, সবসময় প্রত্যাশা থাকি। এই 5 বছর ধরে প্রতিটা দিন আমরা প্রত্যাশায় থেকেছি আপনাদের কাছ থেকে ভালো একটা গল্পের আশায় বা ভালো একটা ঘটনার আশায়। আশা করছি যে আগামী সপ্তাহেও আমরা সেরকম হতাশ করবেন না এবং আমরা পেয়ে যাবো আপনাদের কাছ থেকে সেরা কোনো ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমার নাম মেহেদি হাসান হৃদয়, চট্টগ্রাম থেকে এসেছি আমি। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, মেহেদি হাসান হৃদয় চট্টগ্রাম থেকে এসেছেন এবং অনেক কষ্ট করে এত দূর থেকে তিনি এসেছেন ঢাকায়। তিনি আছেন একটা রিলেটিভের বাসায় এবং সেখান থেকে তিনি আমাদের এখানে অংশ নিয়েছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ যে এত কষ্ট করে এত দূর থেকে এখানে এসেছেন। কত ঘন্টা লেগেছে আপনার আসতে? আমাদের 9 ঘন্টার মতো লেগেছে চট্টগ্রামে পৌঁছানোর জন্য, ঢাকায় পৌঁছানোর জন্য। সরি, ঢাকায় পৌঁছানোর জি, জন্য। আচ্ছা চলে যাই আপনার ঘটনায়। রাসেল ভাই, একটু আমার ঘটনা যাওয়ার আগে আমার ফ্রেন্ড আকিব যে আমার সাথে এসেছে তাকে যিনি অনেক আপনাকে থ্যাঙ্কস। ঢাকায় রেখেছেন এবং জি। আপনাকে নিয়ে এসেছেন, ওকে জি। থ্যাংক ইউ ভেরি মাচ আকিব। আচ্ছা আমরা চলে যাই ঘটনায়। যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার বড় বোনের সাথে। জি। আমরা 4 ভাই বোন এবং আমার একমাত্র কোনো ক্ষতি হলে কিন্তু আমি দায়ী না। আচ্ছা সেজন্য তারপরে তিনি একটা প্রসিডিউর করে যে তাকে, আমার আপুকে গোসল করানো হয় পরা পানি দিয়ে। যে গোসলে যে 3টা আছে, যে 3 মগ পানি দিলে একটা নর্মালি গোসল হয়, যে 3 মগ পানি দেওয়ার পরে আমার আপুর স্বাভাবিক অবস্থা ফিরে যায়। সেটা পরে সেখান থেকে আমরা যখন নিয়ে আসে তখন অন দ্য ওয়েতে রিক্সা করে এক ঘড়িতে সময় রাত 1:36 শুনছেন সব সময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনারা শুনছেন ভূত এফএম এবং দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আপনারা সবাই জানেন এবং আপনাদের কাছে গ্রামীণ ফোন নিয়ে আসছে ভূত এফএম এবং আপনারা উপভোগ করছেন। 5টা বছর আমরা কাটিয়ে ফেললাম, কিন্তু ফারুক আমাদের ময়মনসিংহ থেকে এসএমএস করছেন আমাদেরকে দিতে হচ্ছে রজনী সিলেট থেকে। এছাড়াও সাকিব আমাদের এসএমএস করেছেন, অনেকদিন পর তিনি জয়েন করলেন। তানজাম সিলেট থেকে আমাদের এখানে এসএমএস করেছেন এবং আমাদের এখানে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তিমাত পুলিশ লাইন ময়মনসিংহ থেকে। রিয়াদ আমাদের এখানে এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি SH আবরার, এবং আমাদের এখানে এসএমএস করেছে দেখতে পাচ্ছি পড়শি। এছাড়াও এসএমএস করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে প্রান্ত, এবং এছাড়া আমাদের এখানে মোস্তাক বেলি রোড থেকে এসএমএস করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি গাজীপুর থেকে তাজমিল। এছাড়াও সাকিব আমাদের এখানে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদের এখানে আবির সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আরও অনেকেই দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করছেন ফেসবুকে, যে রেডিও ফুর্তি যে পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আছেন হাসান, এছাড়াও রয়েছেন আলী মাহমুদ, এছাড়াও এখানে রয়েছেন দেখতে পাচ্ছি সোনিয়া আছেন এখানে। আমাদের এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসনাইন, এছাড়াও আমাদের এখানে রয়েছেন মোহাম্মদ ইলিয়াস জনি, এছাড়াও হাবিবা আহমেদ, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি ডিজে নিপু, MD ইব্রাহিম, পাপ্পু, সোয়েব আহমেদ সহ আরও অনেকে। রেডিও ফুর্তির ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই পেজেও দেখতে পাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন এবং কমেন্ট করছেন এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে রাসেল ভাই, ভয়ও লাগছে লিখেছেন MD লিটন হাজারি, MD আশিকুর রহমান লিখেছেন আমার কমেন্ট কখনো পড়া হয় না, এই তো পড়ে ফেললাম। আজাদ আমাদের ইসলাম আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এসএমএস করছেন এবং তিনি আজাদ নিউ ইয়র্ক সিটি থেকে তিনি শুনছেন আমাদের এখানে। আমাদের এখানে নুরুদ্দিন এখানে কমেন্ট করেছেন এবং কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি জাহিব মাইশা। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি MD সবুজ শাহ রয়েছেন আমাদের এখানে। আমাদের এখানে রয়েছেন অনিক রয়, অনিক সহ আরও অনেকে আমাদের এখানে কিন্তু কমেন্ট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং এখনও রাত জেগে আমাদের সাথে আছেন এবং শুনছেন আমাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি জিয়াদুল ইসলাম রাজু, আমি ধানমন্ডি 27 থেকে এসেছি। আর অ্যাকচুয়ালি আমার সাথে যে বড় ভাই আসছে মোহাম্মদ আলমগীর, তাকেও রিয়েলি থ্যাঙ্কস। আমরা ঘটনায় যাই। আমরা এই জন্য একজন বললে তখন সবাই বলেন বলে আমরা প্লিজ আমরা ঘটনায় যাই। অ্যাকচুয়ালি আমার যে ঘটনাটি ঘটেছে এটা আমার গ্রামের বাড়ি চাঁদপুর বাবুরহাট উত্তর মশাদি গ্রামে। তো আমরা 3 ভাই। তো আমার যিনি বড় ভাই তিনি মাছ ধরতে অ্যাকচুয়ালি অনেক লাইক করেন। তো আমরা প্রায় সময় আমরা 2 ভাই মিলে মাছ ধরতে যেতাম।
তো প্রতিদিনের মতোই আমার ভাই আমাকে বলে যে চল আজকে আমরা মাছ ধরতে যাই। তো আমি বলি যে ভাইয়া ডিনার করে তারপর একসাথে যাই। আচ্ছা ওকে, তো ডিনার করে তো রেস্ট নিয়ে তারপর বের হলাম মাছ ধরার উদ্দেশ্যে। তো যাওয়ার পর তখন ডিনার করে রেস্ট নেওয়ার পর তখন প্রায় কি 12:30 বা 1:45 বেজে গেছে। তো আমার একটা কথা বলতে কি জান, আমরা আমার এলাকায় মানে অনেক পরিমাণ বিল আছে, তো আমরা একটা বিলে যাই মাছ ধরার জন্য। তো অ্যাকচুয়ালি ওই দিনে ওই বিলটাতে আমরা আসলে অনেক ভালো মাছ পাচ্ছি। তো অনেক ভালো মাছ পাচ্ছি, তো আমরা মাছ ধরতেছি। তো মাছ ধরতে ধরতে তো আমরা অ্যাকচুয়ালি যে বিলে যাই মাছ ধরতে, ওই বিলের দক্ষিণাংশে একটা পুরনো হিন্দু বাড়ি আছে। তো অবশ্য এই হিন্দু বাড়িটা এখন পরিত্যক্ত আছে। তো ওই হিন্দু বাড়িতে মানে রাত্রে তো দূরের কথা, দিনের বেলাও মানুষ কোনো সচরাচর চলাফেরা করে না। তো আমরা মাছ ধরতে ওই প্রায় হিন্দু বাড়ির কাছাকাছি চলে যাই। তো আসলে আমাদের ওই সিজনটা ছিল বর্ষাকাল, একটা সিজন ছিল। তো বর্ষাকাল বলতে মোটামুটি সব দিকেই পানি। তো যখন ওই বাড়িটার একটা পিছনে একটা একটা কূপের মতো ছিল। তো ওই কূপের মতো ছিল, আর ওই কূপের পাশেই মানে একটা বিশাল জঙ্গল ছিল। তো আমরা মাছ ধরতে ধরতে ভালো, আসলে ওই বর্ষাকাল এই জঙ্গলগুলো বলতে ওগুলাতে একটু মাছ বেশি পাওয়া যায়। তো আমরা কি করি, আস্তে আস্তে এই জঙ্গলের ভিতরে ঢুকি মাছ ধরার উদ্দেশ্যে। তো জঙ্গলে ঢুকতে ঢুকতে ভিতরে আরও গহীনে গেলাম। এখন মানে আসলে বর্ষাকাল আর বৃষ্টির সিজন, আকাশ মেঘলা, এভাবেও মানে এত কালো ড্রাগ অন্ধকার। তো তাই বলে আমরা মাছ ধরতেছি। তো অনেক ভিতরে যখন গেছি একদম নিস্তব্ধতার সময়, তো নিস্তব্ধতার সময়টার মধ্যে তখন অ্যাকচুয়ালি আমার ভাই আমার সামনে আর আমি আমার ভাইয়ের পিছনে। তো পিছন দিয়ে আমি হাঁটতেছি। তো হঠাৎ করে মানে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কোথায় থেকে জানো মানে কেমন একটা গুচ্ছ একটা আওয়াজ শুনতে পেলাম আমি। তো তখন আওয়াজ শুনতে পেলে তো তখন আমার কানে যখন আওয়াজটা আসে, তো তখন আমি একটু ভালো মতো লক্ষ্য করি যে আসলে আওয়াজটা কোন দিক থেকে আসছে। তো আস্তে আস্তে দেখতেছি আওয়াজের মানে সাউন্ডলিটা আরও বেরিয়ে আসতেছে। তো আমি এক পর্যায়ে নজর করে দেখি যে আওয়াজটা করছে অ্যাকচুয়ালি আমার পিছনে একটি বিড়াল, তাও একদম আমার কাছাকাছি এসে পড়েছে। তো কাছাকাছি এসে পড়েছে, তো তা দেখে আমি হঠাৎ মানে শিউরে উঠি যে আমার এটা এত কাছে। তো তারপরও আমি মানে খুব ভয় পেয়ে উঠি। তো আমার মধ্যে তখন এতটা ভয় কাজ করে যে আমি আমার ভাইকে যে বলবো বা ডাক দিব, তাকে বলবো যে বিড়ালটি কোথায় বা কী এটা। তো ওই সাহসটা তখন আর আমার মধ্যে নেই। আর অ্যাকচুয়ালি আমি খুব ভীতুত এই কারণে। তো আমরা যখন বিড়ালটা যখন তার মতো করে আরও সাউন্ডলিভাবে ডাকতেছে, তো অনেকক্ষণ ডাকার পর তো আমার ভাই অবশ্য তার নজরে পড়ে যে এটা বিড়াল ডাকতেছে, তো সে শুনতে পান। তো তিনি আসে কি করেন, বিড়ালটিকে পাও দিয়ে ছুরি মেরেন। তো ছুরি মারলে বিড়ালটি দেখলাম যে ডাকতে ডাকতে বিড়ালটি পালিয়ে গেল। তো পালিয়ে যাওয়ার পর তখন আমার মধ্যেও আর ওই ভয়টা কাজ করে না। তো কাজ করে আর তো আমরা আরও হাঁটতেছি। তো এক পর্যায়ে আমরা আরও ভিতরে আরও গহীনে চলে যাই। তো চলে যাওয়ার পর হঠাৎ কোথা থেকে জানি কেমন একটা মৃদু একদম ঠান্ডা হাসির আওয়াজ আসতেছে। তো হাসির আওয়াজ আসতে পারছে, এখন আমার ভাই কি বুঝতে পারছে আমি আসলে তা বুঝি না। তো আসার পর আমার ভাই কিছু না বলে হাসির আওয়াজটা আস্তে আস্তে সাউন্ডলিটা বাড়তেছে হাসির আওয়াজের। তো আমার ভাই বলে যে চল আমাদের আজকে মাছ ধরতে হবে না, আমরা চলে যাই, আমরা বাড়িতে ফিরে যাই। তো আমি আর আমার ভাই বাড়ির দিকে রওনা করলাম। তো রওনা করলাম যখন আমরা ওই বাগান থেকে, অবশ্য আমাদের কোনো বাধা প্রদান হয় না বের হওয়ার সময়। তো আমরা যখন বের হয়ে আসা পড়ি, তো বের হয়ে আসার পর যখন আমরা আবার ওই বিলে প্রবেশ করি, মানে জঙ্গল থেকে বেরিয়ে আসি, তখন আমরা ভালো মতো আসি। তো বিল থেকে প্রায় যখন উঠে আসবো, তখন ওই পর্যায়ের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি মানে এত একটা মায়াবী সুরে, মানে একটা মেয়ে কণ্ঠ এত মায়াবী সুর মানে কান্না করতেছে যে তা শুনে আমরা যে সামনে একটা পা দেব, মানে ওই শক্তিটা এখন আমাদের মধ্যে কাজ করতেছে না। যে মানে এত নিশিরাত্রে আর এত মায়াবী কণ্ঠে কিভাবে সে কান্না করবো। তো কিভাবে কান্না করবো, তো এক পর্যায়ে আমরা দাঁড়িয়ে যাই। তো দাঁড়িয়ে এখন চারদিকে তাকাই, তো এখন কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ আমাদের ওখানে মানে আমাদের গ্রামের ভাষায় কড়ি গাছ বলে, তো বিশাল একটা গাছ আছে। তো এক পর্যায়ে গাছের তাকে লক্ষ্য করে দেখি অবশ্য মানুষ আকৃতি, বাট মানুষ এত হাইট হতে পারে তা জানা নাই। তো মানে হাইট আছে অনেক ভালো, লম্বা, আর পুরো সাদা ড্রেস, সাদা একটা কাপড় পরা, আর তার চুলগুলো হোয়াইট। আর চুলগুলো মানে এত করে গাছের ডাল থেকে আর মাটি থেকে প্রায় অর্ধেকাংশ এত লম্বা চুলগুলো নিচের দিকে ছেড়ে দিয়ে সে কান্না করতেছে। তো আমরা তাকে তা দেখতেছি, আর আমি হয়তো এক পর্যায়ে কাঁপতেছি, আর আমার ভাইকে আমি ধরে রাখছি। তো ধরে রাখার পর তো ও মানে ওর দিকে তাকিয়ে আছে, আর ও বিভিন্ন ভঙ্গিমা করে আমাদেরকে দেখাইতেছে আর কাঁদতেছে।
তো কাঁদতেছে, তো আমার ভাইকে আমি ধরে, ভাই আমাকে ভাই আমার হাতটা ধরে, তো ভাই আমার হেঁটে নিয়ে যেত। ভিলের রাস্তা তো অ্যাকচুয়ালি পাশে কোনো মানে অন্য কোনো রাস্তা নেই যে অন্য কোনো ওই দিক দিয়ে আমরা চলে গেলাম, তো এই দিক দিয়ে যেতে হবে। তো আমার ভাই কি হলো, আমার হাতটা ধরে, তো আমার মানে আমার ভাই সাহস আছে এটা বলতে হয়, কারণ উনি এই পরিস্থিতির মধ্যে দিয়েও মানে আমার হাতটা ধরে সে মানে হাতটা ধরে সে চলে যায়। তো চলে যাওয়ার পর এখন ওই গাছটা নিচে আসছি, আর ও আমাদের গায়ে শিশি করে দেয়। তো শিশি করে তাও আমরা ব্যাপারটা নর্মালি ভাবে নিই। তো আমরা চলে যাই। তো চলে যাওয়ার পর তো আমাদের বাড়িতে কিছু দূরে বাড়িতে প্রবেশ করার যে রাস্তাটা ছিল অ্যাকচুয়ালি ওই রাস্তাটা মানে লম্বা একটা রাস্তা। তো আমাদের বাড়িটা তো অনেক পুরনো বাড়ি ছিল। তো বাড়িটার এক পাশে তো বিশাল মানে একটা কবরস্থান ছিল। তো ও কবরস্থান আছে বলে মানে কবরস্থানের পাশে বিভিন্ন বাঁশের ঝাড়, তারপর বিভিন্ন জঙ্গল, তো বিভিন্ন জঙ্গল আছে। তো এই জঙ্গল আসার পর তো অ্যাকচুয়ালি ওই জায়গাটা মানে এত অন্ধকার। ওইখানে কি হলো এটা বলেন। হ্যাঁ, ওখানে কি হলো, ওখানে চারদিকে তো এত অন্ধকার। তো অন্ধকার হঠাৎ করে আমরা কিছুটা যাওয়ার পর হঠাৎ আমাদের রাস্তা মানে সব আর কিছু দেখতে পাচ্ছি না, মানে এতটা ডাক অন্ধকার হয়ে গেল। তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে যাওয়ার পর এখন মানে তারপরে কি হলো, হ্যাঁ তারপরে এখন মানে পাশের গাছগুলোর থেকে কেমন হাওয়া বসতে আছে। তো হাওয়া আসার পর এখন হাওয়াটা আসতে আসতে বাট আমাদের সামনে কিছু হচ্ছে না, সবগুলো আমার পিছনের গাছগুলাতে। তো পিছনের গাছে হাওয়া আসার পর এখন গাছগুলা এত মানে চুরমার করে দিতেছে, কেমন মানে ঝড় উঠলো গাছে। এটা বুঝতে পারলাম। তারপরে ভাইয়া তারপরে বলেন। তো এভাবে ঝড় ওঠার পর তারপর আমরা কি করলাম, তারপরে আমার ভাইয়ের এক পর্যায়ে তখন আমার ভাই কি মানে জানি না কেন বললো যে আমাকে বলতেছে যে তুই পিছনে তাকাইস না, সোজা হাঁটতে থাক। তো আমি এক পর্যায়ে আসা পড়ি। তো হাঁটতে হাঁটতে যখন এক পর্যায়ে আমরা বাড়িতে পৌঁছে যাই। তো বাড়িতে পৌঁছে যাওয়ার আমার ভাই, তো আমরা দুই ভাই হতাশ বলে আমরা যার রুমের মতো গিয়ে শুয়ে পড়লাম। তো আমার ভাবি দরজা খুললো। তো ভাবি দরজা খুলে তো আমরা ভাবির কাছে ব্যাগটা দিয়ে তো আমরা নিজে যার মতো শুয়ে যাই, আর ভয়ে আমরা কারো কাছে এটা ডিসকাস করতে পারি না। তো আমার ভাবি কি করে, ওই বাইরের লাইট জ্বালিয়ে সে বাইরে মাছগুলা কাটতে বসে। তো কাটতে বসার তো হঠাৎ তার মাছ কাটার পাশে কোথায় থেকে যেন একটা বিড়াল এসে তার নিজের মতো করে ডাকছে। তো ডাকছে, আর অ্যাকচুয়ালি ওই বিড়ালটা ডাকছে। আর তো আমার ভাবির মধ্যে তো নার্ভাস ছিল না। তো ভাবি 2-3 বার বিড়ালটাকে তাড়িয়ে দেয়। তো তারপরে বিড়ালটি আসে, বারবার আসতেছে বিড়ালটি। তো বিড়ালটি আসার পর এক পর্যায়ে ওই বিড়ালটিকে ভাবির কাছে একটা ঢিলা ছিল, তো ওই ঢিলাটা ছুঁড়ে মারে। তো বিড়ালটি নাকি চলে যায়। তারপর ভাবি ওই মাছগুলা আমাদের পুকুর পাড়ে কাটতে যায়। তো অ্যাকচুয়ালি ওই ভাবি ওই পুকুর পাড়ে যাওয়ার পর ভাবি আর কিছু বলতে পারে না। আর তো আমরা যখন ফজরের আজান দেয়, তো ফজরের আজান দেওয়ার পর আমার আম্মু আমার ভাইকে ঘুম থেকে জাগিয়ে দেখে যে ভাবি ঘরে নাই। তো ভাবি ঘরে নাই। আর আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল আসলে? আমাদের ভাবির সাথে আমার ভাবির দোষ কি ছিল জানি না। ভাবি অবশ্য ওইটা মনে আমাদের মাছ খেতে চেয়েছিল। তো আমার ভাবি অ্যাকচুয়ালি আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল? ভাবির সাথে সমস্যা হলো, ভাবি বিড়ালটিকে তাড়িয়ে দিয়েছে, বিড়ালটিকে ইট ছুঁড়ে মারছে, বিড়ালটি গায়ে পড়ছে, তো বিড়ালটি পালিয়ে গেছে। সেটা আমরা শুনেছি, কিন্তু কি সমস্যা হয়েছিল? ভাবির সাথে সমস্যা হয়েছে। তারপর অ্যাকচুয়ালি ভাবিকে এভাবে যাওয়ার পর ভাবি সিরিয়াস অবস্থা, আমরা ভাবিকে খুঁজে পাই। তো খুঁজে পাওয়ার ভাবিকে মানে তিনি হঠাৎ করে কেমন জানে আমাদের পরিবার সাথে মাঝে মাঝে এত পরিমাণ বিহেভ করে, এত বাজে বিহেভ করে, আমরা কিছু বুঝতে পারি না। তো এক পর্যায়ে তারপর আপনার ভাবি তারপরে পজেসড হয়েছিল। আমরা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। With Grameenphone. ওয়েলকাম ব্যাক। ঘুরিতে সময় রাত 1:52 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাস্তার আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা তানজাম আমাদের SMS করছেন সিলেট থেকে। এছাড়াও আমাদের এখানে SMS করছেন, দেখতে পাচ্ছি সাবিকুন নাহার। এছাড়াও সাগর আমাদের এখানে SMS করেছেন বাবু নরসিংদী থেকে। এছাড়াও এমডি সোনা SMS করেছেন আমাদের এখানে SMS করেছেন ফারুক ময়মনসিংহ থেকে, কাজল ময়মনসিংহ থেকে SMS করেছেন, মামুন আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে ববিন SMS করেছেন আমাদের এখানে শাহা আলম। এছাড়াও আমাদের এখানে রয়েছেন সাকিব, এছাড়াও আদনান আমাদের সাথে রয়েছেন, বাবু আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি আজাদ চট্টগ্রাম থেকে SH আবরার আবারও SMS করেছেন, এবং SMS করেছেন আমি দেখতে পাচ্ছি টিনা স্কাটন থেকে, এবং তার বেশ মজা লাগছে। অমিত পল আমাদের এখানে SMS করেছেন তাঁতি বাজার থেকে, এবং তিনি বলছেন আমার SMS পড়া হয় না কেন। নাবিলা বলছেন আজকের স্টোরিগুলো অনেক ভালো লেগেছে।
আমাদের এখানে মিঠু SMS করেছেন উত্তরা থেকে। এছাড়াও SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি জাহিদুজ্জামান, মারিয়া আমাদের এখানে SMS করেছেন, প্রান্ত কর্মকার আমাদের এখানে SMS করেছেন, শুভ আমাদের এখানে, ওয়াসা রাজশাহী থেকে SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি, সাগর SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি, তুষার চট্টগ্রাম থেকে, আরও অনেকেই SMS করছেন, কিন্তু আজকে আমাদের হাতে আর একদমই সময় নেই, আমাদের আওয়াজ শেষ হয়ে যাচ্ছে। আমরা কথা বলবো আবারও আগামী সপ্তাহে, এবং আশা করছি আগামী সপ্তাহে আপনারা আরও আপনাদের ভয়ঙ্কর সব ঘটনাগুলো পাঠাবেন। এবং আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা আপনারা ফেসবুকে অনেকেই জানিয়েছেন। তারপরেও বলবো যে একদমই নতুন অতিথি যারা এর আগে কখনো আসেনি তাদেরকে নিয়ে একটা এপিসোড করা হলো, এবং এটা একটু রিস্কি ছিল। তারপরেও আজকে ভূত এফএম বার্থডের পরপরই প্রথম যে এপিসোডটা হলো, 6 বছরে প্রথম পা দিল তখন যে এপিসোডটা হলো সেটা একদমই নতুন ফ্রেশ কয়েকজন মানুষকে নিয়ে করা হলো। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আপনারা ভালো থাকবেন। আমাদের অ্যাড্রেসটা মনে রাখবেন, bhuthfm@radiofurti.fm, which is BHWTFM@radio.FORTA.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি যারা আপনার ঘটনাটা পড়ে শোনাই। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা। Booth FM. The night comes alive with Gramophone. শুনছেন রেডিও ফুর্তি, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM